আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই ভেহিকেলের আরো একটি নতুন ভিডিওতে আমি গালিব বরাবরের মতো সকলকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, থাম্বনেল ও টাইটেল দেখে বুঝে গেছেন আজকের আসলে টপিকটা কি। প্রতিদিন তো বিভিন্ন রকম গাড়ি দেখাই, বাট আজকে আসলে কোনো গাড়ি দেখাবো না ওইভাবে স্পেসিফিকলি। আজকের টপিকটা হচ্ছে হাইব্রিড গাড়ির বেসিক মেইনটেনেন্স গুলো কি কি এইটা নিয়ে। কারণ আসলে অনেকেই হাইব্রিড নিয়ে ভয় পান, হাইব্রিড অনেকে নিতে চান না বা নিয়ে বিভিন্ন রকম কনফিউশনে থাকেন। তাই আমি দেখাবো যে সকল বেসিক কম্পোনেন্ট আছে বা যে সকল বেসিক মেইনটেনেন্স আছে যেটা আপনি নিজেও করতে পারবেন ওগুলো। আর ভিডিও শুরু করার আগে দু একটা কথা, যেগুলো হচ্ছে ধরেন অনেকেই আছেন যে নতুন গাড়ি কেনার প্ল্যান করছেন বা গাড়ি কিনে ফেলেছেন, বেসিক মেইনটেনেন্স জানেন না। তো গাড়ি কেনার আগে ম্যাক্সিমাম মানুষের হয় কি, বিভিন্ন মানুষের কাছে আপনি জিজ্ঞাসা করেন। তো সেক্ষেত্রে হয় দেখা যায় যে আপনি কোনো ইউজারের কাছে জিজ্ঞাসা করছেন, তো ওনার হয়তো বা এক্সপিরিয়েন্স আছে 20 থেকে 30 বছর গাড়ি ইউজ করার, অথবা কোনো ড্রাইভারকে জিজ্ঞাসা করতে পারেন বা আপনার বিভিন্ন রকম টেকনিশিয়ান যারা আছেন বিভিন্ন ওয়ার্কশপে যারা কাজ করেন তাদেরকে জিজ্ঞাসা করেন। তো আপনি হয়তো বা দেখা যাচ্ছে যে বুদ্ধিজীবী মনে করে তাকে জিজ্ঞাসা করছেন, কিন্তু উনি অ্যান্সারটা অনেক সময় বুদ্ধি প্রতিবন্ধীর মতো দিয়ে থাকে। তো দেখা যায় রিসেন্ট টাইমে আসলে আজকের ভিডিওটা করার মেইন কারণ হচ্ছে রিসেন্ট টাইমে আমাকে বিভিন্ন ক্লায়েন্ট আমারই বা যারা প্ল্যান করছে গাড়ি কিনবে তারা বিভিন্ন রকম কোশ্চেন করছে আমাকে। তো আমি আসলে কোশ্চেনগুলো শুনে নিজে অনেক সময় হতবাক হয়ে যাই। তো এইটার জানি না হয় বা এই ধরনের আপনাদের প্রবলেম ফেস করতে না হয়, এই জন্য আজকের ভিডিওটা করা। তো বেশি কথা না বাড়িয়ে বেসিক মেইনটেনেন্স কি কি করবেন এবং কি কি আমি দেখাবো সেগুলোই দেখা যাক। তো দর্শক, প্রথমে আসলে ইঞ্জিন থেকে আসি। আজকে যে গাড়িটা আপনাদের সামনে নিয়ে এসেছি এটা আসলে একটা ফিল্ডার গাড়ি। তো এক্সিও, ফিল্ডার, অ্যাকুয়া, সিয়ান্তা এই গাড়িগুলো সব বেসিক জিনিস একই, মানে 1500 সিসির সেম ইঞ্জিনটা ইউজ করা হয়। এছাড়া হাইব্রিড গাড়ি এক একটার এক এক রকম ইঞ্জিন ইউজ করা হয়। তো প্রথমে যে গুরুত্বপূর্ণ ব্যাপার এটা হচ্ছে ইঞ্জিন। তো ইঞ্জিনের যে ওয়েল গ্রেড যেটা আছে, অনেকে ওয়েল গ্রেড নিয়ে কনসার্ন থাকেন না। যেমন আমরা সচরাচর শেলের একটা ইঞ্জিন অয়েল প্রোভাইড করি, ওরা হাইব্রিডের জন্য স্পেশালি ডিজাইন করা আর কি ওদের ইঞ্জিন অয়েল। তো ইঞ্জিন অয়েলের গ্রেড হচ্ছে 0W20 বা আপনি 5W30 ইউজ করতে পারেন। তো আমি সাজেস্ট করবো যেটা 0W20 ইউজ করার জন্য। তো ওই দিন আমার এক ক্লায়েন্ট গাড়ি নিয়ে গিয়েছেন এক দোকানে, ওনাকে রিপ্লাই দিয়েছেন যে এই 0W20 ইউজ করতে হবে না, 10W40 বা আপনি 20W50 ইউজ করতে পারেন। এই কাজটা কখনোই করবেন না। ইঞ্জিন অয়েল কেনার আগে অবশ্যই কনসার্ন থাকবেন আপনার 0W20 গ্রেডের ইঞ্জিন অয়েলটাই জানি হয়, এবং এটা কিন্তু ফুল সিনথেটিক হতে হবে। ইঞ্জিন অয়েলটা ফুল সিনথেটিক হতে হবে। ইঞ্জিন অয়েলের ব্যাপারে আসলাম। এখন আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কুলেন্ট। এই যে কুলেন্টের বক্সটা দেখালাম, এটা গোলাপি কালার। এক এক গাড়িতে এক এক কোম্পানি এক এক রকম কালার করে থাকে, কখনো কখনো এটা ব্লু হতে পারে, গ্রিন হতে পারে। তো আপনার সুবিধা মতো বা আপনার কাছে যেটা পাওয়া যায় আপনারা সবসময় চেষ্টা করবেন এই কুলেন্টটা ইউজ করতে। এই কুলেন্টের কাজ কিন্তু দুইটা। এই গাড়িটাতে একটা বক্সই আছে, এটা বেসিক্যালি আপনার রেডিয়েটরটাকে ঠান্ডা করবে, এবং এখানে যে হাইব্রিড কনভার্টার আছে বা ইনভার্টার মোটর যেটা আছে এটাকে ঠান্ডা করে। কোনো গাড়িতে তার দুইটা আলাদা আলাদা থাকে। তো অনেকে হয় যে দেখা যায় যে এই কুলেন্টটা যখন শেষ হয়ে যায় ড্রাইভাররা অজ্ঞতাবশত ডাইরেক্ট পানি ঢেলে দেয়। এটা কখনোই করবে না। সরাসরি পানি কিন্তু কখনোই গাড়ির যে হিট যেটা কমাবে এটা কখনোই পারে না। তো এই কুলেন্টের ব্যাপারে সচেতন থাকবেন। এবং এখানে কিন্তু একটা লেভেল দেওয়া থাকে, এখানে দেখেন ফুল এবং লো, এখানে লেভেল দেওয়া আছে। তো যখনই এটা লো হয়ে যাবে আপনারা এটা টপ আপ করে নিতে পারেন। এটা খুবই কম প্রাইস, যে কোনো জায়গা থেকে হয়তো বা 500 টাকা থেকে 600 টাকা হলে এক বোতল পাওয়া যায়। তো এটা মনে কোনো একটা বড় ব্যাপার না, তো এটা ইউজ করতে পারেন। এখন নেক্সট যে ব্যাপারটা আসবো, হাইব্রিড গাড়ির যে দেখতে পাচ্ছেন যে এখানে ইঞ্জিন, এখানে ইনভার্টারটা আছে। তো অনেকেরই কোশ্চেন থাকতে পারে যে অক্সিলারি ব্যাটারি বা ছোট ব্যাটারি যেটা থাকে এটা কোথায়। হাইব্রিড গাড়ির এই ব্যাটারিটা থাকে হচ্ছে সিটের নিচে, পিছনে যে প্যাসেঞ্জার সিটটা থাকে ওটার নিচে। তো ওই ব্যাটারি বসে যেতেই পারে। অনেক হয়তো বা আপনি দেশের বাইরে গেছেন বা বাড়ি গেছেন, আসতে আপনার 10-15 দিন লাগলো, গাড়ির ব্যাটারিটা বসে যেতে পারে। সেক্ষেত্রে আপনার গাড়িটা স্টার্ট দিবেন কিসে? ওইভাবে তো ফুলে স্টার্ট দেওয়া পসিবল হয় না। তো স্টার্টের মেথডটা আমি দেখিয়ে দিই। এখানে ফিউজ বক্স আছে, আপনার এখানে ফিউজ বক্স আছে। এই যে ফিউজ বক্সটা আমি ওপেন করলাম। ফিউজ বক্স ওপেন করার পরে দেখেন এখানে একটা পজিটিভ সাইন দেওয়া আছে। আমি যদি এটা ওপেন করি, এখানে দেখতে পাচ্ছেন। তো যে ক্লিপটা থাকে নর্মালি আপনার এই ক্লিপ যেটা রেড ক্লিপ এবং ব্লু থাকে, অনেক সময় গ্রিন থাকে, ব্ল্যাক থাকে বিভিন্ন, বাট পজিটিভের যে ক্লিপটা ওটা অলওয়েজ রেড থাকবে।
আপনি রেড ক্লিপটা এখানে কানেক্ট করবেন এবং এটা কিন্তু পজিটিভ, যেটা এখানে পজিটিভ সাইন দেওয়া আছে, পজিটিভের রেড ক্লিপটা আপনি কানেক্ট করবেন এই জায়গায়, এবং নেগেটিভের যে ক্লিপটা, নেগেটিভের ক্লিপটা কানেক্ট করবেন এই জায়গায়। এখানে স্পেশালি একটা ঘাট করেই দেওয়া আছে, আপনার এখানে কানেক্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন যে এখানে জাস্ট আপনার ক্লিপটা আটকে রাখলেই হবে। তো আপনারা আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ গাড়ি বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই ড্রাইভারদের দিয়ে গাড়ি মেইনটেইন করে থাকে। তো দেখা যায় যে এক গাড়ি আরেক গাড়িকে হেল্প দেয়, এটা স্বাভাবিকলি দিয়েই থাকে, কিন্তু কখনোই একটা হাইব্রিড গাড়ি দিয়ে অন্য একটা নন হাইব্রিড গাড়িকে আপনারা হেল্প দিবেন না। বা ড্রাইভার যারা আছেন বা যারা ভিডিওটা দেখছেন, যাদের গাড়ি আছে, ড্রাইভারকে অ্যালার্ট করে দিবেন। কারণ হাইব্রিড গাড়ি কিন্তু অক্সিলারি ব্যাটারি দিয়ে স্টার্ট নিলেও প্রথমে কিন্তু ইঞ্জিন স্টার্ট হয় না, হাইব্রিড ব্যাটারিটার মাধ্যমে গাড়িটা রান হয়। সো আপনার পুরা গাড়ির প্রেশারটা বা ব্যাটারির যে প্রেশার অন্য গাড়ি যে স্টার্ট নিচ্ছে, পুরো প্রেশারটা কিন্তু আপনার ব্যাটারি থেকে যাবে, সেক্ষেত্রে আপনার ব্যাটারি হ্যাম্পার হতে পারে। তো আপনি হেল্প নিতে পারবেন, আপনি হাইব্রিড গাড়ি বা হাইব্রিড গাড়ি দিয়ে হেল্প দিতে পারেন। আমি সাজেস্ট করব কোনো গাড়িকে হেল্প না দেওয়ার জন্য। তো হাইব্রিড গাড়ি তো দেওয়া যাবে, কিন্তু আপনি কখনোই কোনো নন হাইব্রিড গাড়িকে হেল্প দিতে পারবেন না। আপনি চেষ্টা করবেন অলওয়েজ হেল্প নেওয়া। যারা ভিডিওটি দেখছেন, আমি সবাইকে আবারও বলছি, রিকোয়েস্ট করে, যে আপনি ড্রাইভার যারা আছেন আপনাদের, আপনি সবসময় তাদেরকে অ্যালার্ট করে দিবেন, তো এই গাড়িটা দিয়ে যেন অন্য কোনো গাড়িকে হেল্প না দেওয়া হয়। তো এই হচ্ছে মোটামুটি ইঞ্জিনের পার্ট দেখালাম। এবার অন্য একটা জিনিস দেখা, তো দর্শক ফিউজের ব্যাপারটা দেখালাম, কিভাবে স্টার্ট দিবেন এটা বললাম, ইঞ্জিন অয়েল কোনটা ইউজ করবেন, কুলেন্ট কোনটা ইউজ করবেন। এখন একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ফিউজ বক্স। তো আপনার গাড়ির যে ইলেকট্রনিক যা যা অপশন থাকে, যেমন হেডলাইট থেকে শুরু করে ভিতরে যত রকম ইলেকট্রনিক কম্পোনেন্ট থাকে, তো এখানে কিন্তু অ্যাম্পিয়ার ওয়াইজ দেওয়া আছে। যেমন এখানে দেখেন 30, 10, 20। তো আপনার যদি কোনো গাড়িতে টুকটাক প্রবলেম হয়, তো এখানে আবার স্পেয়ারও দেওয়া আছে। এখানে অনেকগুলো যেগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু ম্যাক্সিমামই স্পেয়ার। তো এখান থেকে নিয়ে আপনারা প্রয়োজনে এখানে এটা সেট করতে পারেন। এটা যদি কোনো প্রবলেম হয়, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আর আরেকটা বেসিক মেনটেন্যান্সের ভিতরে যেটা আছে, যে এইটা কিন্তু আসলে ওয়েপারের যে ক্লিনটা থাকে বা ক্লিনের যে ওয়াটারটা থাকে, ওইটা এখানে দেওয়া থাকে। তো অনেক ড্রাইভার যারা আছে তাদেরকে বিশেষ করে অ্যালার্ট করে দেবেন। তারা করে কি, সরাসরি বিভিন্ন রকম গুঁড়ো সাবান যেগুলো আছে, গুঁড়ো সাবান সরাসরি দিয়ে পানি দিয়ে দেয়। তো গুঁড়ো সাবান কিন্তু সেক্ষেত্রে গলে না, বা গললেও কিন্তু এটার একটা স্তর যে লাস্টে জমা থাকে। তো এটা করলে হয় কি, যে আপনার ওয়েপারের যে স্প্রে যেটা করে, স্প্রে যে মেশিনটা আছে, ওটার মাথাটা বন্ধ হয়ে যায়। আপনি পরবর্তীতে যে আপনার ক্লিন করার জন্য যখন স্প্রে করবেন, তখন আপনার পানিও দেখা যাবে অনেক সময় বের হচ্ছে না। এটার জন্য শ্যাম্পু পাওয়া যায়, আপনারা অবশ্যই চেষ্টা করবেন শ্যাম্পু কিনতে, অথবা আপনারা হ্যান্ড ওয়াশ ইউজ করতে পারেন, জেল টাইপের যেটা। আরেকটা জিনিস, এটা হচ্ছে আপনার ব্রেক বুস্টার বা ব্রেক ফ্লুইড, যেটা ব্রেক ফ্লুইডটা এখানে থাকে। এটা তো গাড়ি টু গাড়ি বিভিন্ন রকম মডেলের জন্য আলাদা দেওয়া থাকে আর কি, যে আপনি কোন গ্রেডেরটা ইউজ করবেন। তো যখন এটা আপনার শেষ হয়ে যাবে, তখন এটা টপ আপ করে নেবেন। এই হচ্ছে মোটামুটি ইঞ্জিনের অংশ। দর্শক, ইঞ্জিনে যা যা বেসিক মেইনটেনেন্স আছে ওগুলো দেখালাম। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, এটা হচ্ছে চাকায়। তো চাকার যে ব্যাপার, চাকার কিন্তু একটা এয়ার প্রেশার মেইনটেইন করতে হয়। তো এইটা আবার কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। তো কোম্পানি ভ্যারি করলে আসলে অনেক সময় হয় না। আমাদের দেশের যে রোড কন্ডিশন, এটা ইন্টারন্যাশনাল মানের কোনো রোড কিছুই মেজার করে না, যেখানে সেখানে ভাঙাচোরা এবং স্পিড ব্রেকার যেগুলো আছে, তো এগুলো কিন্তু আসলে যে দেখা যায় একটা ইট দাঁড় করিয়ে তার উপরে ঢালাই দিয়ে স্পিড ব্রেকার বানায়। তো এখানে দেখা যায় যে বডিতে ঘষা খায়, এই অংশটাতে বেসিক্যালি ঘষাটা বেশি খায়। তো এখানে টায়ার প্রেশার মার্ক করা আছে, আসলে ভিডিওতে আসবে না, এখানে এত ছোট করে দেওয়া। তো আপনারা যখন গাড়িতে টায়ার প্রেশার দিবেন, আশা করি যে কোম্পানি যেটা আছে এর থেকে হয়তো বা 5 বেশি করে দিতে পারেন যখন নতুন টায়ার কিনবেন। পুরাতন টায়ারের কথা বাদ দিই, কারণ পুরাতন টায়ার দেখা যায় যে যারা রিকন্ডিশন গাড়ির সাথে নেন বা সেকেন্ড হ্যান্ড যারা গাড়ি পারচেস করেন, তাদের টায়ারে অনেক সময় আসলে বিভিন্ন ইউজ পারপাসে এটা হয়তো বা উঠেও যেতে পারে। নতুন টায়ার কেনার সময় টায়ার প্রেশারটা খুবই খেয়াল রাখবেন, কারণ এটার উপর বেস করে আপনার মাইলেজ ডিপেন্ড করবে, আপনার মাইলেজ কতটুকু পাচ্ছেন, বা আপনার মাইলেজ বাড়বে না কমবে, এবং গাড়িটার কন্ট্রোলিংটা সম্পূর্ণ ডিপেন্ড করে টায়ারের উপরে। তো টায়ারের এই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবার নেক্সট আরেকটা জিনিস দেখা যায় দর্শক, এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ মেইনটেনেন্স আছে, এটা হচ্ছে পিছনের সিটের নিচে। এখন আমি যদি আপনাদের দেখাই, আমি ক্যামেরাটা যদি হাতে নিয়ে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন একটা ভেন্ট আছে।
এটার এখানে ক্লিপও আছে, এই যেখানে ক্লিপ দেখা যাচ্ছে। তো এই ক্লিপের মাধ্যমে এটা ওপেন করা যায়। এইটা মেইনলি এর ভিতর একটা আপনার ফ্যান আছে, আমি এই মুহূর্তে খুলে দেখাতে পাচ্ছি না, আমার কাছে টুলস নাই। এটা একটু এরকম আপ করলেই হয় যে কোনো প্রকার টুলস দিয়ে। তো এই যে ভেন্ট আছে এর ভিতর একটা ফ্যান আছে, এই ফ্যানটা যদি আপনারা ক্লিন করেন তাহলে আপনার হাইব্রিড ব্যাটারি, তো আপনার হাইব্রিড ব্যাটারির যে ঠান্ডাটা হয় বা আপনার যে ভিতরে কুলিং সিস্টেম যেটা আছে ওইটা ওইখান দিয়ে হয়। এটা আপনারা চেষ্টা করবেন হয়তো বা 2 মাস পর পর বিভিন্ন ওয়ার্কশপে নিয়ে, যেটা বেশিক্ষণ লাগে না, 5-10 মিনিটের একটা মেইনটেন্যান্স। এটা ক্লিন করলে কিন্তু আপনার ব্যাটারির দীর্ঘস্থায়িত্ব অনেক ভালো থাকবে। তো দর্শক নেক্সট আরেকটা জিনিস দেখা যায়। তো দর্শক বাইরের যে মেইনটেন্যান্স গুলো আছে বিশেষ করে ইঞ্জিনে যেগুলো, ওগুলো আমি চেষ্টা করলাম দেখানোর জন্য কিভাবে আপনারা ব্যাটারির হেল্প নিবেন এই গাড়িতে, কি গ্রেডের ইঞ্জিন অয়েল ইউজ করবেন, কুলেন্ট কি কাজে ইউজ করবেন, তারপরে সবই মোটামুটি দেখালাম। এখন ভিতরের যে টপিকটা, হাইব্রিড গাড়িতে অলওয়েজ আপনার এসি ইউজ করতে হবে, কারণ একটু আগে আপনাদের ভেন্ট দেখিয়েছি। আপনার হাইব্রিড গাড়ির যে ভিতরে ব্যাটারি, যে সামনে যে ইনভার্টার যেটা আছে ওটা তো কুলেন্ট থেকেই ঠান্ডা হয়, ভিতরে যে আপনার ঠান্ডার যে প্রসেসটা এটা কিন্তু এই যে এসি আছে এসি থেকে নিয়ে আপনার ব্যাটারিটা ঠান্ডা হয়ে থাকে। তো আপনি যদি এগুলোতে কোনো গাফিলতি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার হাইব্রিড সিস্টেমের উপর কলাপস করতে পারে। এটার কিন্তু আহামরি বেসিক কোনো ওইরকম স্পেশাল কোনো মেইনটেনেন্স নাই। যা যা দেখিয়েছে আপনার নন হাইব্রিড গাড়ি যারা ইউজ করেন তারা এরকম মেইনটেনেন্সই করে থাকেন। আর অনেকে আমাকে একটা কোশ্চেন করে, কোশ্চেনটা হচ্ছে এই গাড়ি তো 40-এর উপরে বা 60-এর উপরে গেলে কি তেলে চলবে কিনা। জিনিসটা আসলে তার উপরে ডিপেন্ড করে না। আপনার গাড়ি ধরেন 20-এও তেলে চলতে পারে, আপনার গাড়ি যদি 80-তে থাকে সেক্ষেত্রে ব্যাটারিতে চলতে পারে। ফর এক্সাম্পল, এটা আমার আসলে পা দিয়ে দেখানো সম্ভব না, হাত দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি। ধরেন এটা একটা এক্সেলেটর, আপনি প্রেস করলেন জোরে, আপনি যদি জোরে প্রেস করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিট স্পিডেও দেখা যাবে যে আপনার গাড়িটা তেলে চলছে। বাট আপনি যদি জোরে প্রেস করে আস্তে করে আলতো ভাবে একটু টাচ করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার এক্সেলারেট হচ্ছে ঠিকই, কিন্তু আপনার যে আরপিএম যেটা আছে বা আপনার গাড়ির যে স্পিড আছে ওটার সাথে কোপ আপ করার কারণে আপনার 80 স্পিডেও কিন্তু হাইব্রিড সিস্টেমে চলবে। সেক্ষেত্রে আপনার হাইব্রিড সেভই হয় আসলে এইভাবে। দেখা যায় যে নর্মালি ইঞ্জিন যখন রান হয়, ইঞ্জিন রান হলে অনেকটা শক্তি ইঞ্জিন ফুয়েল থেকে পুরাই কিন্তু ইউজ করতে পারে না। হাইব্রিড সিস্টেমে ইনভার্টারের মাধ্যমে এটা ইলেকট্রিক একটা শক্তিতে রিজার্ভ করে রাখার একটা সিস্টেম আছে ব্যাটারিতে। তো এই কারণে দেখা যায় যে আপনার ব্যাটারি এই শক্তিটা রিজার্ভ করে রাখে এবং আপনার যখন প্রয়োজন, বেশি শক্তির দরকার নেই, অল্প শক্তিতে কাজ হচ্ছে, যেমন আপনি এসি চালাতে পারেন বা অল্প স্পিডে যেতে পারেন বা বেশি স্পিডে আপনি কম এক্সেলারেট করে যেতে পারেন, সেক্ষেত্রে এই শক্তিটা কিন্তু আপনাকে হেল্প করে। আপনার এই কারণে মাইলেজ হচ্ছে আপনার আপস অ্যান্ড ডাউন নন হাইব্রিডের তুলনায়। এই হচ্ছে আপনার বেসিক যা যা আপনার দেখালাম। এখন মাইলেজের ব্যাপারে কথা, নন হাইব্রিড আর হাইব্রিডের মাইলেজ কতটুকু ডিফার করে। আমি যদি বর্তমানে ফিল্ডারের ভিতরে আছি, ফিল্ডার, এক্সিও, সিয়ান্তা, অ্যাকুয়া সব একই। আর অন্যান্য যে হাইব্রিড সিস্টেমগুলো আছে এটা ইঞ্জিন এবং বেসিক জিনিস একই, বাট ইঞ্জিনগুলো আলাদা, হয়তো ইনভার্টারটা আলাদা, কারণ বেশি সিসি হলে ইনভার্টারটাও বড় হবে, ব্যাটারি সাইজ বড় হবে। তো এখন যেটা বলবো এটা হচ্ছে আপনার মাইলেজ কোনটা বা ফুয়েল কনজাম্পশন কোনটা কেমন। ঢাকা সিটিতে আপনার নন হাইব্রিড একটা এক্সিও গাড়ি বা ফিল্ডার গাড়ি মাইলেজ দেয় আপনার হয়তো বা 10 কিলোমিটার পার লিটারের আশেপাশে, যেখানে কিন্তু হাইব্রিড একটা গাড়ি থেকে আপনি 14 বা 15 পাবেন। এবং হাইওয়ে রোডে গেলে একটা ফিল্ডার বা এক্সিও গাড়ি থেকে আপনি কখনোই 13-র বেশি আমার জানা মতে পাওয়ার কথা না। ম্যাক্সিমাম গেলে হয়তো বা 14, কারো লাখ ভালো থাকলে বা গাড়িটা ওয়েল মেনটেন করে থাকলে পেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু একটা হাইব্রিড গাড়ি থেকে আপনি 22 থেকে 25 অনায়াসে কিন্তু মাইলেজ পেয়ে যাবেন। তো এই হচ্ছে মাইলেজের ফুয়েল কনজাম্পশনের ব্যাপারটা। আর ফুয়েল কনজাম্পশনের জন্য আরেকটা জিনিস দায়ী, জিনিসটা হচ্ছে আপনার এয়ার ফিল্টার। অনেকে এয়ার ফিল্টারের ব্যাপারে সচেতন থাকে না। একটা এয়ার ফিল্টারের দাম কিন্তু বেশি না, মোটামুটি বাংলাদেশের বাজারে টয়োটার এয়ার ফিল্টার কিন্তু 200-250 টাকা হলে পাওয়া যায়। কেউ কেউ আর একটু ভালো কোয়ালিটির এয়ার ফিল্টার ইউজ করে, সেক্ষেত্রে প্রাইসটা একটু বেশি হয়। বাট 200 টাকার একটা এয়ার ফিল্টার আমি মনে করি যে গাড়ি মেনটেন করতে গেলে হয়তো মাসে আপনার একটা চেঞ্জ করলেই বেটার। সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়ির ফুয়েল কনজাম্পশনটা অনেক কমে যায়। আর একটা জিনিস, অনেকে এসির ফিল্টারের ব্যাপারে সচেতন না। এসির ফিল্টার যদি আপনারা নিয়মিত চেঞ্জ করেন বা ক্লিন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এসির যে এখানে আসলে আমরা যে এসি পাই এটা কমপ্রেসার থেকে বাতাস টেনে নিয়ে আসে, অনেকটা ভ্যাকুয়াম বা আপনার কিচেন হুড বা চিমনির মতো। তো আপনার এটা কিন্তু ফিল্টারের মধ্যে দিয়ে আসে। তো আপনি যদি ফিল্টারটা রেগুলার ক্লিন করেন আপনার কমপ্রেসারের উপরে প্রেসার কম পড়বে, সেক্ষেত্রে আপনার দেখা যাবে যে এসির পারফরমেন্সটাও বেটার থাকছে। তো এই হচ্ছে মোটামুটি যতটুকু মেনটেন্যান্স ব্যাপারে বললাম।
আরো যদি কারো কোনো কিছু জানার থাকে কমেন্ট অপশন আছে, কমেন্ট করে দিতে পারেন। আপনারা যদি আরো বেটার কিছু জেনে থাকেন ওইটাও কমেন্ট করে দিতে পারেন, কারণ আমার জানাতেও কিছু ল্যাকিং থাকতে পারে, কিছু ভুল থাকতে পারে। আমি যতটুকু জানলাম, আমি যতটুকু জানি আর কি, আমি বেসিক চেষ্টা করেছি যে আপনার বেসিক মেইনটেনেন্স যেটা ভয় থাকার এটা দূর করে দিতে। কারণ রিসেন্ট টাইমে আমি বেশ কয়েকটা কোশ্চেন পেয়েছি। 1 নম্বর কোশ্চেন হচ্ছে, আমাকে একজন বলছে হাইব্রিড গাড়ি নন হাইব্রিডের চেয়ে নরম। এখন এটা কিভাবে বললো বা কি পারপাসে বললো আমার জানা নাই। তা আমি ক্লায়েন্টকে বললাম যে আপনি আসেন, আমি 2টা গাড়ি পাশাপাশি রাখি, আপনি দেখেন কোনটা শক্ত কোনটা নরম। তো উনি দেখে বুঝলেন যে ওনার যে ফার্স্টেই বলেছি যে উনি বুদ্ধিজীবী মনে করে ওনার ড্রাইভারকে জিজ্ঞেস করেছেন, উনি বুদ্ধি প্রতিবন্ধীর মতো অ্যান্সার দিয়েছেন। এবং অনেকের অনেক মিসকনসেপশন থাকে। আপনারা গাড়ি কোনো জায়গায় জিজ্ঞেস করার আগে তো অবশ্যই হাইব্রিড ইউজারের সাথে কথা বলে নেবেন, এবং যারা মেইনটেইন করবেন বা যাদের গ্যারেজ আছে চেষ্টা করবেন উনি হাইব্রিডের কাজ করে কিনা এটা জেনে তারপরে ওনার হাতে আপনার গাড়িটা বুঝিয়ে দেওয়ার জন্য। কারণ একটা ফিল্ডার 20 থেকে 30 লাখ টাকা দামের একটা গাড়ি আপনি একটা অজ্ঞ লোকের হাতে উঠিয়ে দিলেন, আর উনি যদি গাড়িটা নষ্ট করে ফেলে আপনার পুরো দোষটাই পরে হাইব্রিড সিস্টেমের উপর বা হাইব্রিড গাড়িগুলোর উপরে। আর লাস্ট শেষ করার আগে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার শেয়ার করে শেষ করছি, এটা হচ্ছে ব্রেক বুস্টার। ব্রেক বুস্টার নিয়ে ইদানিং অনেকের অনেক কথা আসছে। তো আমি যদি হাইব্রিড গাড়ির কথায় আসি, হাইব্রিড গাড়ির ট্যাক্স কিন্তু নর্মালি এক্সোফিল্ডার গুলা নন হাইব্রিডের তুলনায় 2.5 লাখ টাকা কম। তো আপনি যদি একটা গাড়ি নেন, তো গাড়ি নিলে হয় কি আপনার দেখা যাচ্ছে যে নন হাইব্রিড গাড়ি যদি 24 লাখ টাকা হয়, হাইব্রিড গাড়ি হয় 22 লাখ টাকা। একটা ব্রেক বুস্টার কিন্তু 1 লাখ টাকা দাম না। আপনার যদি 5-6 বছর পরে চেঞ্জও করার প্রয়োজন হয়, আপনি তো এমনি আগে কম পেলেন। তো সেক্ষেত্রে তো আমি মনে করি যে এটা একটা খুব বড় সমস্যা না। তো দর্শক, অনেক কথা বলে ফেললাম, আর আগেই বলেছি যে আজকের ভিডিওটা এই গাড়িটাকে নিয়ে না, হাইব্রিড গাড়ির বেসিক মেইনটেনেন্স নিয়ে। তো আজকে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি, হয়তো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, সেখানে আর হয়তো হাইব্রিডের মেইনটেনেন্স দেখাবো না। আর আজকে একটা জিনিস দেখাতে পারিনি, এটা হচ্ছে জেল কিট কিভাবে ইউজ করে, এটা আমার নেক্সট কোনো গাড়িতে যদি থাকে ওটা আমি দেখে দিব। তো সকলের সামনে থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।